সাহেবের কি করার ছিল? রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ হয় কখন? যখন সংসদ থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, কেয়ারটেকার বা ইন্টারিম অবস্থা। 5 আগস্টের যাই মূল্যায়ন করেন, এটা তো ফ্যাক্ট, কেউই ছিল না। শেখ হাসিনাকে আর্মি রেখে আসুক বা যাই করুক, অন্য মন্ত্রীরা নাই, বায়তুল মোকাররমের ক্ষতি পর্যন্ত চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। এটা তো ইতিহাসের অংশ। তো সুতরাং সেই অবস্থা ওনার কি করার ছিল? এখন আপনার শুনতে খারাপ লাগবে, পৃথিবীতে নিয়ম হচ্ছে ডান্ডা যার কাছে, ক্ষমতা তার কাছে। উনি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হতে পারে, কিন্তু আলটিমেটলি পাওয়ার তো তখন থাকে সেনাবাহিনীর কাছে। আমি যে কারণে আপনার সঙ্গে কম্পেয়ার করলে হয়তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ভাগ্য খারাপ বলতে পারেন অন্যদের তুলনায়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিএনপি যে দুইবার ক্ষমতা থেকে চ্যুত হলো বা ক্ষমতা থেকে পতিত বা বেকায়দায় পড়লো, দুইবারই তো তার দলের প্রেসিডেন্টই ছিল। একবার আব্দুল সাত্তার, আর একবার ইয়াজউদ্দিন। আমি সেই প্রেক্ষাপটে বলছি। এবার হয়তো বলতে পারেন এর নাম কি, আমাদের শ্রদ্ধেয় শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। কিন্তু ওখানে তো কিছু করার থাকে না আমার মতে, আমি যেটুকু সংবিধান বুঝি সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে, বা এখনো কি করার ছিল। কিন্তু আপনার এই প্রশ্ন বা খটকার উত্তর একবারই দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন উঠবে যে হঠাৎ কি হলো, বিএনপি কেন এখনই তাকে বদলালো? আমি যেটুকু আমি শুনেছি, আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আরো কিছুদিন উনি থাকলেও থাকতে পারতো। তো এটা তো সবচেয়ে ভালো বিএনপি এবং তার দলের প্রধানমন্ত্রী তারেক রহমান বলতে পারবে কি হিসাব নিকাশ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার পদত্যাগের মধ্য দিয়ে বিদায়টা অন্তত একটা সেন্সেবল হয়েছে, একটা স্যানিটি ফিরে এসছে। ধরেন ওনার বাসার সামনে দিয়ে উগ্র মিছিল করানো, ওই ওনার বাসার সামনে যে হানিফ ফ্লাইওভার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের নামে, সেইখানে 3-4টা ট্রাক রাখা, যে আপনার গণভবনের মতো আরেকটা লুট হবে বঙ্গভবন মৌলবাদী গোষ্ঠী দ্বারা, তো বা উশৃঙ্খলরা দ্বারা, সেইটা তো সেনাবাহিনীরও দৃঢ় রোল ছিল। ইভেন ওই সময় বিএনপিও বলেছে যে না, আমরা প্রেসিডেন্ট পদ শূন্য চাই না। আমি ইতিহাসের স্টেটমেন্ট দিচ্ছি, ভালো খারাপ তো ইতিহাস মূল্যায়ন করব। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে শাহাবুদ্দিন সাহেব প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিয়েছে। ওনাকে যখনই হয়তো প্রধানমন্ত্রী বলেছে, উনি বলেছেন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। অসুখ বিসুখ আছে, কিন্তু এমন না যে এখনই ওনার পদত্যাগ করতে হতো, আমি যেটুকু বুঝি। তো এইভাবেই। তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের আরো সেন্সের পরিচয় দেওয়া উচিত ছিল। এই যে একটা গুজব টুজব দিয়ে নানা রকম কথাবার্তা বলা, দায় সারা গোছের নিউজ ছাড়া, আমার দেশ যার একটা গৈবলসীয় মিডিয়া হয়েছে। তো যাই হোক, এগুলো থাকবেই, নানা থেকেই মানুষ সত্যটাই বেছে নেবে বলে আমার বিশ্বাস। যেমন আপনার এই মুহূর্তে অনেকে অনেক রকম প্রশ্ন করছে, অনেকে অনেক রকম ইকুয়েশন মিলানোর চেষ্টা করছে। আমার যতটুকু মনে আছে, আপনারা সম্ভবত মনে আছে, এরশাদ যখন ক্ষমতা নিয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ, আমার এখনো মনে আছে, আমরা একটা বাংলা নাটক বাংলা নাটক দেখছিলাম, খেয়াল নাই সেই নাটকের কথা। তো হঠাৎ নাটকের মাঝখানে বন্ধ হয়ে গেল টিভি। তখন তো এই 20 ইঞ্চি সাদা কালো টিভি, ন্যাশনাল টিভি, যেটা চ্যানেল ঘুরানো যেত, ওই বিটিভি ছিল সবার কাছে। বিটিভি। হঠাৎ করে দেখলাম যে পর্দা ঝিরঝির করে উঠলো, আমরা মনে হচ্ছে হয়তো অ্যান্টিনা নড়ে গেছে। এরপরে দেখলাম যে না, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভাষণ দিবে, উনি শরীর খারাপ, আমি চলে যাচ্ছি, এই ছিল কাহিনী। আর এবারের এই পদত্যাগ পত্র তো বৃহস্পতিবার, অফিসিয়াল ডে, বৃহস্পতিবারে নিতে পারতো, সোমবারে নিতে পারতো, মঙ্গলবারে নিতে পারতো, তা না করে রাশেদ ভাই শুক্রবারে কেন? না, তবে রাশেদ ভাই সাবেক বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের আর আমাদের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে একটা মৌলিক পার্থক্য আছে। তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম আমাদের, তখন রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের মেইন, অর্থাৎ তখন প্রধানমন্ত্রী শাসিত সরকার না। ফলে সাত্তার সরে যাওয়া মানে এরশাদি ক্ষমতায় আসা। এক্ষেত্রে কিন্তু এইটা না। যদিও তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি ছিলেন বা ভবিষ্যতে হবে, যা কিছু আইন হয়, যা কিছু অ্যাপয়েন্টমেন্ট হয় ওনার নামে হয়, কিন্তু ফ্যাক্ট রিমেইন যে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের মূল ক্ষমতা। তো ফলে আব্দুস সাত্তারের রিজাইন দেওয়ার, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের রিজাইন দেওয়ার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মানে ওইটার মধ্যে ক্ষমতার চেঞ্জ হয়েছে, আর এটার মধ্যে রাষ্ট্রপতি পদের চেঞ্জ হয়েছে। আমি এইভাবে মূল্যায়ন করতে চাই যে তারেক রহমান সাহেবরা হয়তো ভেবেছেন, বিএনপিরা, যে আগামী 5 আগস্টের আগে আমরা শেখ হাসিনার নিয়োগকৃত কাউকেই রাখবো না,
এটাও তাদের মানসিকতা হতে পারে। না, শুক্রবারে কেন করতে হবে? কেন এটা বৃহস্পতিবারে নয়? কেন এটা সোমবারে নয়? শুক্রবারটা কেন বাছা হইল? শুক্রবারে তো এটা তো বিএনপি ভালো উত্তর দিতে পারবে। তারা আবার আরেকজন যে অসুস্থ ছিল স্পিকার, তাকে তো চিকিৎসা বাদ দিয়েই তাকে উড়িয়ে নিয়ে এসে শুক্রবারে করলো। এখন এটা বিএনপিরা ভালো বলতে পারবে। আমি সাধারণত গুজব বিশ্বাসও করি না, আর গুজব নিয়ে আমি বলতেও চাই না। আমি ওনার যে পদত্যাগপত্র ওইটার মধ্যেই থাকতে চাই, জি, ওনার আচ্ছা। প্রতি সম্মান রেখে। না, আমি ওনার প্রতি সম্মান দেই, কারণ উনি সাবেক হ্যাঁ, পরে রাষ্ট্রপতি। হয়তো ইতিহাস তো, পরে হয়তো এর একদিন রাজনৈতিক পোস্টমর্টেম হবে, ইতিহাসে জি, সবই জানা যাবে হয়তো কেন পরে কি হলো, কিভাবে কি হলো। কেন কি হলো। এবং আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত ন্যায্য কোশ্চেন। শুক্রবারই কেন, বৃহস্পতিবারে হলো না কেন, বা রোববারে কেন না? এটার কি তাগাদা? এমন তো না যে রাষ্ট্রপতি কালকেই নিয়োগ দিচ্ছে। এখন তো স্পিকার সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। আইনমন্ত্রী যে কথাই বুঝলাম যে স্পেশাল সেশনও ডাকবেন না ওনাদের। 15ই জুলাই যেহেতু এই পার্লামেন্টের সেশন শেষ হয়েছে, কাজে 60 দিনের মধ্যে ডাকতে হয়, 15ই আগস্ট 15ই সেপ্টেম্বরে ডাকবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের গতকালকে যে ইন্টারভিউ, জি, এখন জি, পরে কি চেঞ্জ হয় আমি জানি না। তো তাতে তো বোঝা গেল তাদের তাগাদাও নাই দ্রুত রাষ্ট্রপতি নিয়োগের, পূর্ণাঙ্গ না, রাষ্ট্রপতি এখন তো ভারপ্রাপ্ত আছে। তো যাই হোক, তবে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে, শোনেন, শাহাবুদ্দিন সাহেব কেন, যে কোনো ব্যক্তিরই অনেক দোষ ত্রুটি থাকতে পারে রাশেদ ভাই, এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ না, এবং জনগণের প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু জামাত, এনসিপি বা এই ধরনের তাদের আপনার অনলাইন টিম বা তাদের সকল বুদ্ধিজীবীরা, তাদের কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অন্য দোষের কারণে তার উপরে রাগ না। তাদের একটা দুঃখ ছিল যে এতদিন পর্যন্ত কেন একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে। তো তাতেও সেই আশা তো তাদের গুড়ে বালি, কারণ আপাতত তো যে আছেন, যিনি আছেন, যাই বক্তব্য দিক, তিনি তো মুক্তিযোদ্ধা মেজর হাফিজ। এবং মেজর হাফিজ 7ই নভেম্বরে সিপাহী জনতার যাই ঘটুক, সেখানে উনি খালেদ মোশাররফের পক্ষেই ছিলেন। কাজেই মেজর হাফিজ সাহেবের তো মাথায় অনেক ক্যাপ আছে। উনি এখন যাই বিএনপি সাজুক, বিএনপি হোক বা বিএনপি আছে, কিন্তু 7ই নভেম্বরে কিন্তু উনি খালেদ মোশাররফের লোক ছিলেন। এটা আপনারা সবাই জানি, আমরাও জানি। জি, এবং উনি মুক্তিযোদ্ধার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তরুণ মুক্তিযোদ্ধা, ওই সময় ক্যাপ্টেন ছিল, সাহসী রোল ছিল, বঙ্গবন্ধু তাকে সম্মানও দিয়েছিল, বীর বিক্রম বোধহয়। তো সুতরাং বীর বিক্রমই আবার রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছে। এই জন্যই জামাতদের বোধহয় আরো রাগ। মাহবে, আপনি কি জানেন যে গতকাল আমেরিকার সাবেক সিআইএ এর প্রধান, তিনি সম্ভবত গতকাল সকাল 8টা বা 9টার ভেতরে ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেছেন এবং উঠেছেন ওয়েস্টিন হোটেলে। এছাড়াও সাথে আরো 13 জন কূটনীতিক আছে, আমেরিকান ওই কূটনীতিক। সার্জিও গোর আসার আগেই এসছে। সার্জিও গোরাসাকে, তাদের সকলের পাসপোর্ট, এন্ট্রি সিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সমস্ত কপি আমার কাছে আছে, কিন্তু কিছু আইনগত বাধা থাকার কারণে আমি তো প্রকাশ করতে। আপনার আপনার পডকাস্টে আপনি বোধহয় এটা গতকালও বলেছিলেন, হুম, আমি হ্যাঁ, দেখেছি। জি, যেগুলো আমি হয়তো আইনগত কারণে আমি প্রকাশ করতে পারবো না। দেখাবেন না, সেটা আপনার স্বাধীনতা আছে। হ্যাঁ, এই 13 জন ছাড়াও পুরো ওয়েস্টিন হোটেলে 30টা রুম বুকিং আছে, সবগুলোই আমেরিকান এম্বাসির নামে। হঠাৎ করে সিআইএ প্রধানের, সাবেক প্রধানের আগমন, যিনি সারা বিশ্বে সবচেয়ে বেশি মেডেল যার কাঁধে আছে বা বুকে আছে, বিভিন্ন অকারেন্সের সাথে উনি জড়িত আছে। অকারেন্স বলতে যুদ্ধগুলো, বাংলাদেশে কি যুদ্ধ হবে নাকি, কেন হঠাৎ করে ওনার এই আগমন? একটা হচ্ছে তো আমিও শুনেছি আপনার মতো দায়িত্বশীল সাংবাদিক ব্যক্তিত্বের কাছ থেকেই গতকালই আপনার একটা নিউজ প্রোগ্রামে। একটা তো সার্জিও আল গোর কিন্তু আপনার শুধু ইন্ডিয়ায় আমেরিকার অ্যাম্বাসেডার না, তিনি দক্ষিণ মধ্য এশিয়ার মূল প্রতিনিধি, যেটা আগে ডোনাল্ড লু ছিল বাইডেনের আমলে। আর এই যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরও সে তার বড় ছেলের ব্যবসায়িক পার্টনার। আর ট্রাম্প তো একটা আদতে পূর্ণাঙ্গ ব্যবসায়ী, এবং এটা সে লুকোচুরি করে না। তো সেই ভদ্রলোক যখন আসছে, এইটা তো অনেক কিছুই ঘটতে পারে। আমি বলছি যে বিএনপি, তারেক রহমান যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে, বা তুরস্ক বা চীনকে করিডোর দেওয়া, বা নানা রকম ড্রোন ফ্যাক্টরি তুরস্কের সাহায্যে, আমার কাছে মনে হচ্ছে আলগোর
আমেরিকার যে চুক্তি হয়েছে, যে চুক্তি আমি বলি গোলামির চুক্তি, কিংবা বিএনপির এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষায় 1757 পলাশী ট্র্যাজেডির পরে রবার্ট ক্লাইভ আর মীর জাফরের চুক্তির মতো, যেটা ইউনুস করে গেছে মাত্র ভোটের 3 দিন আগে। তো সেই চুক্তি অনুযায়ী সরকার হয়তো সব কথা শুনছে না আমেরিকার। সার্জিও গোর হয়তো শোনানোর জন্য আসছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা বোধহয় খুব সম্ভবত আমি ভুল না বললে, ফিলিপাইনের পতিত রাষ্ট্রপতি মার্কোসের স্ত্রী ইমেলদা অথবা ভিয়েতনামের, যারই হোক, বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তারা শত্রু লাগে না। তো এখন বর্তমান সরকারও বুঝুক যে এইভাবে চুক্তি রেখে আমেরিকার সঙ্গে কিভাবে কি ডিল করবে। তবে এত ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় বড় কর্মকর্তা আসা, এটা তো উদ্বেগের বিষয়, কারণ আমাদের মতো দেশে তাদের কি এমন আছে। তো তবে আমি একটা কথা বলি আপনার, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন, বাংলাদেশের মাটি কিন্তু সাংঘাতিক একটা ট্রিপিক্যাল মাটি। বাংলাদেশের মানুষ অনেক সময় শোনে, সহ্য করে, থাকে, মনে হয় যেন সব ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ জেগে ওঠে, যেটা বাংলাদেশের মাটি কি খুব উর্বর নাকি? হতে পারে। তাদের অ্যাকচুয়ালি আমাদের গরিবের একটা প্রবাদটা দেওয়া ঠিক না, আমার মেয়ে শুনলে মাইন্ড করবে যে তুমি মহিলা নিয়ে বললা কেন। তো যাই হোক, আমি অনুমতি নিয়েই বলছি যে প্রবাদ আছে না যে গরিবের বউ হলে সবার ভাবি হয়। জি, এখন বাংলাদেশের বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন, এবং আপনি মানেন আর না মানেন, আমি চাই আর না চাই, আমি বলি আর না বলি, এখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বলে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, বা ধর্মের কল বাতাসে নয়। একটা জিনিস খুব প্রস্ফুটিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দাসখতের চুক্তির পর, যে শেখ হাসিনার বিরুদ্ধে যাই অভিযোগ থাক, বাট শি ইজ এ ন্যাশনালিস্ট, এবং সে যে তার বাবার মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করেনি, তার এইটা প্রমাণ। শেখ হাসিনা কিন্তু 22 সাল থেকে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমার থাকা নিশ্চিত, আমাকে শুধু সরানো না, আমাকে হত্যাও হতে পারে। তো এদিক দিয়ে শেখ হাসিনার বলবো আমি যে মানুষই বলছে, এটা আমরা না। আমি অনেক সাধারণ মানুষের কাছেও শুনি। আমার একটা সুবিধা কি রাশেদ ভাই, আপনারও আছে, আপনার এই সাংবাদিকতা, আইনজীবী, এই প্রফেশনের সুবিধা হচ্ছে সমাজের টপ টু বটম জীবনের খুব বিপদের সময় আসে আমাদের কাছে, বিশেষ করে আইনজীবীর কাছে। ফলে সমাজের সর্বস্তরের সঙ্গে আমার একটা সংযোগের সুবিধা হয়। তো সেখানে আমি দেখেছি ইভেন অনেক বিএনপি ভাবাপন্ন মানুষও বলে যে আর যাই হোক, শেখ হাসিনা ইজ এ ন্যাশনালিস্ট, সে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা ডাউন করেনি। এবং এর আগে গত সম্ভবত 15-20 দিন আগে, এর আগে 3 জন বিশেষজ্ঞ আসছিলেন বাংলাদেশে। এটা নিয়ে আমরা অনেকেই কন্টেন্ট করেছি, আমি নিজেও কন্টেন্ট করেছিলাম। তার মধ্যে একজন বিশেষজ্ঞ ছিলেন যিনি দীর্ঘ 20 বছর সারা পৃথিবীতে যত মহামারী হয়েছে, মহামারীর বিষয়ে উনি বিশেষজ্ঞ। মানে মহামারীগুলো কখন ঘটে, কিভাবে ঘটে, কিভাবে ঘটাইতে, এগুলো সব জানেন, ন্যাচারাল ক্যালামিটি গুলো। হ্যাঁ, হ্যাঁ। ডিজাস্টার। এবং স্পেশালিস্ট ইবোলা ভাইরাস, খুব কাছ থেকে 5 বছর উনি ওখানে থেকেই দেখেছেন। আজকে সকালবেলা হঠাৎ করে আমি ইউরোপের আমাদের এখানকার বিভিন্ন পত্রিকাতে দেখলাম যে 1300 ডেড অলরেডি অ্যাগেইন ইবোলা, সে আফ্রিকার সেই দেশগুলো। তাহলে এই পার্সন, তিনিও বাংলাদেশে গিয়েছিলেন জাস্ট 15-20 দিন আগে। এক, উনি মহামারী বিশেষজ্ঞ গিয়েছেন। দ্বিতীয় আরেকজন গিয়েছিলেন যিনি তাও উনি বিশেষজ্ঞ, সেটা হচ্ছে যে পশু সম্পদ বা প্রাণী সম্পদ এবং খাদ্যর উপরে যে মহামারীটা হয় এইটার উপরে বিশেষজ্ঞ। এই দুইজনের কাজ কি ছিল বাংলাদেশে? কেন এগুলো ডিসক্লোজ করা হয়নি? ওনারা কোথায় গিয়েছিলেন, কার সাথে কথা বলেছিলেন? যখনই কোনো, এটা আমার অভিজ্ঞতায় দেখেছি ভাই, যে কোনো সরকারের সময় যখনই ভিনদেশি এরকম বিশেষজ্ঞদের যা আশা এবং তাদের কর্মকাণ্ডকে আড়াল করা হয়, তখন এটা অটোমেটিক কোলাটেরাল ড্যামেজ হচ্ছে, মানুষ সন্দেহ করে। নাহলে বলবে না কেন? যদি আপনি যেটা বললেন যে তারা বিভিন্ন আপনার ন্যাচারাল ক্যালামিটি বা বিভিন্ন ডিজিজ বিশেষজ্ঞ, তো তারা এটা প্রকাশ্যই বলতো। এগুলো যতই ঢাক ঢাক গুড় করবে, তত মানুষের সন্দেহ বাড়বে। তো সরকারের উচিত যারাই আসবে বলে দেবে এই কাজে এসছে, ওই কাজে এসছে। যখনই, অথবা যদি না বলে, তখন মানুষ সন্দেহ করবেই, মানুষ প্রশ্ন। আমি এই সুযোগে একটা কথা বলি আপনার, আমাদের দেশে এই কালচারটাই এখনো হয়নি। নিজের দল তো পারেই না কর্মীরা, জনগণ ভোটার হয়ে থাকে বিভিন্ন দলের, নাগরিক হয় না। নাগরিক আর ভোটারের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, বা দলীয় কর্মী আর দলবাজের মধ্যে পার্থক্য থাকে।
আমাদের গণতন্ত্রের সংকট কেন বারবার মুক্তিযুদ্ধের পর থেকে? পাকিস্তানের মধ্যে গণতন্ত্র ছিলই না, সামরিকতন্ত্র ছিল, মোল্লা এবং সামরিকতন্ত্র। তো কারণটা হচ্ছে আমরা জনগণ প্রশ্ন করা ভুলে যাই, দলীয় কর্মী দলবাজ হয়ে যায়, দলীয় বুদ্ধিজীবীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নেতা নেত্রীকে প্রশ্ন করা বাদ দেয়, যার ফলে কারোই কোনো দায়বদ্ধতা থাকে না। তো এই জন্যই মানুষ, আমি সবসময় বলি যে বাংলাদেশে যে শিক্ষিত জনগোষ্ঠী আছে বা যাই আছে, তরুণ সিনিয়র সহ, প্রশ্ন করা শিখতে হবে। আপনি ক্ষমতাকে যখন প্রশ্ন না করবেন, কারণ ক্ষমতার টাইপটাই এরকম, আপনি বাড়িতেও দেখবেন সবচেয়ে যে ক্ষমতাধর ব্যক্তি, সে বাবা হোক, বড় ভাই হোক, দুলাভাই হোক, যে ইনকাম করে, যার ইনকামে সংসার চলে, সে কিন্তু নিজেই একটা নিজেকে প্রতিষ্ঠান মনে করে। ফলে আপনি দেখবেন প্রশ্ন করার অভ্যাস বাসা থেকেই মানুষকে বন্ধ করে আমাদের বাংলাদেশে। মুরব্বী আছে, প্রশ্ন করুন, মুরব্বী যে ভুল করে, হ্যাঁ থাকো, বেয়াদবি হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের জন্ম কিন্তু এই বেয়াদবি থেকেই, মানে সকল বেয়াদবি। 1948 সালের 30শে জানুয়ারি তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রপিতা জিন্না যে উদ্ধত বক্তৃতা দিল, উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কার্জন হলের ওই সময় 48 সালের 30শে জানুয়ারি, আপনি চিন্তা করেন জিন্নার কি অবস্থান। সেইখানে কিন্তু 4 তরুণ, আমরা তার নামও ইতিহাস মনে রাখিনি, নো নো বলে চিৎকার করেছিল। এবং তারপর তো 52 ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দিয়ে, অর্থাৎ প্রশ্ন করতে করতে আমাদের জাতির জন্ম, আমরা অন্যায়ের বিরুদ্ধেই বাংলাদেশের জন্ম। এবং আমি এই সুযোগে বলি, আমাকে অনেকে আজকে জিজ্ঞেস করছিল যে মামুন, জুলাই আগস্টের আন্দোলন যাই ঘটুক, মানুষ বিচ্ছিন্ন কেন? আর কোথাও প্রোগ্রামে জমছে না ওদের, টাকা পয়সা খরচ করে। ধরেন আবু সাইদের মৃত্যু দিবসে মুক্তিযোদ্ধা মন্ত্রী যাওয়ার পরও 3/4 চেয়ার ফাঁকা, খোদ রোকেয়া বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছিল। আমি বললাম 5 আগস্ট রাতে বেলা থেকে সাধারণ মানুষ এর থেকে বিচ্ছিন্ন হয়েছে, যখন তারা দেখলো যে এই 5 আগস্টের কিছু অংশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করলো। আমি শোনেন, আমি একটা কথা অনেক বন্ধুদের বলি, এই বাংলাদেশে যেরকম অনেক ত্যাগী বামপন্থীরাও টিকতে পারেনি কেন, টিকতে মানে আমি বলছি রাজনীতিতে সাফল্য করতে পারেনি কেন, ওই যে তাদের আতেলগিরি, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, ধর্ম পরে। তা আমাদের দেশটা এমন একটা উদার মধ্যপন্থী, এখানে আপনি ধর্মকে বাদ দিয়েও রাজনীতি করতে পারবেন না। আবার মুক্তিযুদ্ধকে অনেকের কাছে অসুন্দর শুনলেও আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আপনি হয়তো ক্ষমতার জোরে ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু রাজনীতি স্থিতিশীল হবে না। মানে আমি কেন আপনাকে এই প্রশ্নগুলো করলাম, তার কারণ হচ্ছে যে 3 জন বিশেষজ্ঞ, যেটাকে ধরেন আমরা ইউরোপ আমেরিকাতে ওই লোককে ইবোলা বিশেষজ্ঞ নামে চিনে সকলে। আপনার নিশ্চয় খেয়াল আছে 1991 সালের সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, মার্চ মাসে বোধহয়, এপ্রিলের 29 তারিখ, সারা 29 চট্টগ্রামে সেই সময় অনেক লোক মারা গিয়েছিল, কবরের লাশ কবরে পর্যন্ত দেওয়া যায় অনেক। সেই সময় কিন্তু আমেরিকান সোলজাররা উইদাউট এনি অনুমতিতে তারা তখন রিলিফ কার্যক্রম চালানোর জন্য ঢুকে গিয়েছিল ওই সময়। বর্তমানে গত 3 সপ্তাহ ধরে আমাদের পুরো পার্বত্য চট্টগ্রাম সিল করা, কোনো টুরিস্ট যেতে পারবে না, কেউ আসতে পারবে না, বিভিন্ন কারণ দেখায় এটা সিল করা হয়েছে। কিন্তু ওইখানে আমেরিকান সোলজার, 150 আমেরিকান সোলজার এবং বাংলাদেশি সোলজাররা সহ পাহাড়ে কিভাবে নিরাপত্তা দিবে এই ব্যাপারে আপনার হচ্ছে, এই ট্রেনিং দিচ্ছে। এখন আপনি একটা জিনিস যদি একটু চিন্তা করেন, পাহাড় পর্বতের সবচেয়ে বেশি বুঝে হচ্ছে যে গুর্খা সেনাবাহিনী, গুর্খা রেজিমেন্ট, সেইটা আছে 2 জায়গায়, একটা আছে ভারতে গুর্খা রেজিমেন্ট, একটা আছে ব্রিটেনে গুর্খা রেজিমেন্ট, আর নাই পৃথিবীর কোথাও। পাহাড়, আমেরিকা যদি পাহাড় পর্বত বৃষ্টি বাদল এতই বুঝতো, তাহলে আফগানিস্তান থেকে এই চরম বিপত্তি পলায়ন হতো না। আমেরিকা তো কোনো যুদ্ধে জিতার অভিজ্ঞতা নেই। তাহলে এই জায়গাটায় ওনারা যে ট্রেনিং দিচ্ছেন সেটা ট্রেনিং দিচ্ছেন, এবং সেইখানেই এই ইবোলা বিশেষজ্ঞ গিয়েছিলেন। এখন আমার যেটা সন্দেহ যে এই ইবোলা বিশেষজ্ঞ কি আসলে কি কারণে গিয়েছেন, কি ওখানেই কি কোনো মহামারী ছড়াইয়া দিয়া পরে যেহেতু করিডোর কোনোভাবে পাচ্ছেন না, যে এখানে মহামারী হয়ে গেছে ইবোলার মতো, আমেরিকাই জানে এটা কিভাবে রক্ষা করতে হয়, সেই কাজ করেই করিডোর। শোনেন, মার্কিন যুক্তরাষ্ট্র তো কোনো মহৎ উদ্দেশ্যে আসে না, এবং আপনি বোঝেন না, এটা কমন সেন্স, এর জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, যে 12ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে, ভোটের পরেই যা নতুন সরকার আসবে, যেই আসুক,
সেইখানে 9ই ফেব্রুয়ারি কেন ডক্টর ইউনূসকে দিয়ে চুক্তি করালো, এবং ইউনূসকে তারা প্ল্যানটি করেছিল এইভাবে। ইউনূসকে কিন্তু 85-86 সাল থেকে আমেরিকা নার্সিং করেছে নানা কারণে। কাজেই আপনার এই চুক্তিটা করেছে যাতে বিএনপিকে প্রথমেই আগে ডানা ছেটে দেওয়া। ধরেন মুখে যাই বলেন, যতই গণতান্ত্রিক বলেন, বিএনপির পক্ষে তো আমেরিকার সঙ্গে এখন চুক্তি রিভিউ করতে গেলে যে ব্যাপক জনগণকে ঐক্য করতে হবে, সেটা তো তারা করছে না। তারা একটা জনগণের বড় অংশকে নিষিদ্ধ রেখে দিয়েছে। আজকে ঐক্যবদ্ধভাবে না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি মোকাবেলা করতে পারবেন না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা চায়। যে কারণেই দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র সো কল গণতন্ত্রের নামে, আপনি এই যে আরব বসন্ত, আরব স্প্রিং, আচ্ছা বলেন তো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনদিন গণতন্ত্রের সবক দেয়? যে সৌদি আরবে ফ্যাসিজম চলছে বছরের পর বছর ধরে, তার তো ওইখানে সে গণতন্ত্রের সবক দেয় না। ওইখানে তো বাইডেন ডেমোক্রেসি কনফারেন্স করে না, যেখানে গণতন্ত্র এক ফোঁটা নাই। কারণ সৌদি আরব তার মিত্র, মানে আনকোশ্চেনেবল মিত্র। সৌদি আরব করে না, পাকিস্তানও গণতন্ত্রের সবক দেয় না, তারা আমাদের এখানে দিক দেয়। এবং আমেরিকা নষ্টটা কি করেছে দেখেন, আমি কারো পক্ষে বলছি না। লিবিয়াতে গাদ্দাফি যাই স্বৈরাচার থাকুক, গাদ্দাফি তো একটা লিবিয়াকে এক রেখেছিল। ওই গাদ্দাফি, এবং ওইখানে কিন্তু কোনো ক্ষুধা ছিল না, হয়তো বাক স্বাধীনতা কটুক ছিল না ছিল প্রশ্নের ব্যাপার, কিন্তু কোনো ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না। কিন্তু সেই লিবিয়াকে সে তছনছ করে দিয়ে এখন তো লিবিয়া বোধহয় 2-3টা, একটা কোন ওয়ারলর্ড চালায়, আরেকটা কি চালায়, ইরাক তাই, সিরিয়া তাই। মার্কিন যুক্তরাষ্ট্রের তো কোথাও জিতার অভিজ্ঞতা নেই। ভিয়েতনামে অস্বাভাবিক পরাজয়, ইরানে পারল না, প্রত্যেক দিন বলছে সব উড়িয়ে দিয়েছি, পারছে না কিছুই। আপোষ করানোর জন্য তার, আমি তো বলবো চাকর রাষ্ট্র, মানে অনুগত রাষ্ট্র পাকিস্তানকে দিয়ে সে এগুলো করালো। আর আমেরিকা কি জিনিস এটা তো ইমরান খান বুঝেছে। পাকিস্তানে আমাদের মুক্তিযুদ্ধের জন্য এখনো ক্ষমা চাইনি, এই জন্য পাকিস্তানে আমার কোনদিন আগ্রহ নেই। কিন্তু ফ্যাক্ট রিমেইন্স যে পাকিস্তান তো ভৌগোলিক অংশে, মানে ভৌগোলিকে পৃথিবীতে জায়গা আছে। সেই ইমরান খান আমেরিকার কথা শোনেনি দেখি তো তারই নির্মম পরিণতি। তো সুতরাং আমেরিকার ব্যাপারে বিএনপিকে সজাগ থাকতে হবে। তারা থাকবেন নাকি তারা এর মধ্যে ঢুকে যাবে, সময় গেলে বোঝা যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে গেলে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার, বিএনপি সেই পথে হাঁটছে না। এটুকু আসলে দেখেন, এই যে আমি যেটা বললাম যে ওই ইবোলা বিশেষজ্ঞ ইয়েতে গিয়েছিল, সেটার ভিডিও আমাকে দেওয়া হয়েছে, বা ওখান থেকে আমার লাইভ দেখানো হয়েছে। নানা ধরনের এগুলো করে, সাপ হয়ে কামড় দেয়, ওঝা হয়ে ঝাড়ে। হ্যাঁ, যেই ব্যক্তি দিয়েছে সে আমাকে মানা করলো যে ভাই ভিডিওটা আপনি কখনো কোথাও দেখাবেন না, প্রমিস করেন, কারণ তাহলে আমার লাইফ শেষ, আমার পরিবারও চলে যাবে। আমি এই জন্য ওনাকে ওয়াদা করেছিলাম যে আমি কখনো দেখাবো না। ভালো করেছেন। এখন আপনি দেখেন, তাহলে আপনার তো তথ্যগুলো পেতে হবে যেভাবেই। হ্যাঁ, ওখানে গেল ইবোলা বিশেষজ্ঞ, আপনি একটু জাস্ট ডট গুলো যদি মিলান, পাহাড় আর সাগর নিয়ে তো আমেরিকার দীর্ঘদিনের খেলা। হ্যাঁ, আপনি যে ডট গুলো মিলান, যে শেখ হাসিনা 23-এ বলেছিল যে সাদা চামড়াধারীরা করতে চায়, আমি সেখানে আপত্তি না করলে আমার কোনো ইলেকশন নিয়ে ঝামেলা নাই। এবং দেখেন, সেই ইবোলা বিশেষজ্ঞ আমার দেশ থেকে ঘুরে গেল। এখন শুনতেছি 1300 মারা গেছে ইবোলা, তো আবার আফ্রিকাতে, ইবোলার প্রাদুর্ভাব আফ্রিকাতে, বাংলাদেশে আসে কিনা আমি জানি না। এরপরে আপনার যিনি যে প্রাণী সম্পদ এবং খাদ্য শস্যের উপরে বিশেষজ্ঞ, তিনি ঘুরে গেলেন। তিনি ঘুরে যাওয়ার পরে গত 3 দিন আগে জাতিসংঘ বলেছে 1,81,00,000 লোক চরম খাদ্য সংকটে পড়বে বাংলাদেশে। ইউরিয়া সারের দাম 50% বেড়ে গেছে। ইউনূস গভর্নমেন্ট এর আগে চুক্তি করে গেছে যে ডাম্পিং সেন্টার হবে আমাদের এখানে, মানে যেই খাদ্য পৃথিবীর কোন দেশ নেয় না সেগুলো এখন চুক্তি তো খুবই মানে নতজানু চুক্তি। তাহলে এই বিশেষজ্ঞরা আসার পরে যা যা ঘটছে এখন, এগুলিকে আমরা মিলাবো না যে তারাই এসে ঘটাচ্ছে আমাদের ভেতরে? এবং এটা খুবই সতর্কতার সঙ্গে উচিত গভর্নমেন্টের কাজ করা। এখন প্রেসিডেন্ট যাতে কেয়ারটেকার পিরিয়ডটা উপরে যেতে পারে সেই কারণে এনাকে একটু বেশি সময় রাখা হয়েছিল। আর পদত্যাগ পত্রে যে অসুস্থতার বিষয়গুলো বলা আছে, এটা একান্তই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছাড়া অন্য কেউ জানবেন না। এখন আসেন, এখন বাই অপারেশন অফ ল বর্তমানে যিনি স্পিকার ছিলেন উনি কিন্তু যেটা রীতি প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাইট? কিন্তু কেবলমাত্র 90 দিনের জন্য। এখন বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি
যে সার্জিও গোর আসবেন এই আর দুদিনের ভেতরেই চলে আসবেন। এবং এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। একটা হচ্ছে তারা চাইবেন ইউনূসকে প্রেসিডেন্ট করার জন্য, এবং তারা তারেক জিয়ার উপরে খুব ক্ষেপে আছেন যে করিডোর ইউনূসের আমল থেকে এবং তারেক জিয়ার বর্তমানে যে পররাষ্ট্র মন্ত্রী যাকে করা হয়েছে, যিনি বিএনপির কেউ না, যার কোনো রাজনৈতিক প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড নেই, তাকেও কিন্তু বসানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের অনুরোধেই। এবং অনুরোধটা এমন ছিল যে অনুরোধটা ফেলতে পারেনি। সেটাকে কতটুকু অনুরোধ বলবেন সেটা দর্শকরা বিশ্লেষণ করবে, নিজেরাই বিশ্লেষণ করতে পারবে। এবং তখন ইউনূসের সাথে আপনার নিরাপত্তা উপদেষ্টার অলমোস্ট উপদেষ্টার অ্যাডভাইজারের ভূমিকা তিনি পালন করছেন, এরকম কোনো পদ বাংলাদেশে নাই। সেই ভূমিকাটা আমাদের দেশে আর্মি চিফ যিনি থাকেন, ক্যাস, চিফ অফ আর্মি স্টাফ, ওনারই এই ভূমিকাটা। সো এখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। চিফ অফ আর্মি স্টাফের উপরে খবরদারি করছিলেন আপনার যিনি এখন পররাষ্ট্র মন্ত্রী খলিল, রাইট? সেটা কি ওই আপনার পার্বত্য চট্টগ্রাম দিয়ে আরাকানদেরকে একটা করিডোরের জন্য। এবং একসময় আর্মি চিফ বলেছিলেন হোয়াট ব্লাডি করিডোর, আমাদের সেই কথাটা মনে আছে। সো তারপরেও অনেক প্রেশার টেশার দিয়ে আমরা শুনেছি যে আমাদের আর্মির এখনো ইউনূস আমল থেকেই মহড়া দিচ্ছে বাংলাদেশ আর্মির সঙ্গে মার্কিন সেনারা, এবং আমরা কিছু রিল এবং ভিডিও দেখেছি। এটা তো বৈধভাবে স্বাধীন সার্বভৌমত্বের যে সেটা করা সম্ভবই না, কিন্তু ইউনূসের আমলে আমরা দেখেছি আজ্ঞাবহ একটা পরাধীন রাষ্ট্রের মতো আমরা একটা মার্কিনীদের সাথে আমরা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করলাম। এটা কখনোই বৈধ হতে পারে না, এটা কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশের পক্ষে যে চুক্তি সই হবে এটা তো জনগণের পক্ষে, এটা আমার আপনার পক্ষে চুক্তি। আমরা জানবো না, আমরা দেখবো না একটা অনির্বাচিত সরকারকে, যাকে ডে টু ডে at best এটার বৈধতা নিয়ে আমি অনেকগুলা প্রোগ্রাম করেছি, ইউনূস সরকার আদৌ বৈধ ছিল কিনা। তারপরে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ইন্টারিম সরকার বাই ডেফিনেশন অন্তর্বর্তীকালীন সরকার, তার কাজ হচ্ছে দৈনন্দিন ডে টু ডে ফাংশন করার। এত বড় পলিসি ডিসিশন নেওয়ার তাকে কোনো কেউ কিন্তু তাকে এই ম্যান্ডেট বিহীন একটা কাজ করেছে। হ্যাঁ, এবং এই মার্কিনী সেনারা আমাদের পার্বত্য চট্টগ্রামে মহড়া দিচ্ছে, এবং এখানে করিডোর দেওয়ার বিষয় তো দিস আর সিরিয়াস পলিসি ইস্যুস। ওকে, সো দেখলাম যে সেনাপ্রধান এটার অপোজ করলেন, হোয়াট ব্লাডি করিডোর বলার সত্ত্বেও সিক্রেটলি না ক্ল্যান্ডেস্টাইন ম্যানার এই কাজগুলো হচ্ছিল, রাইট? এখন আসেন নির্বাচিত নির্বাচিত সরকার আসার পরে প্রথম ভিজিট করলেন চায়নায় নিয়ে গেলেন কে? তারই এই পররাষ্ট্র মন্ত্রী। সেখানে $9 বিলিয়ন চায়না ইনভেস্ট করবে। ওয়ান্ডারফুল, বাংলাদেশের জন্য এটা খুবই ভালো যদি $9 বিলিয়ন চায়না ইনভেস্ট করে। তবে চায়না তো একটা শর্ত আছে, শর্ত ছাড়া তো কেউ ইনভেস্ট করবে না। সেই শর্ত হচ্ছে চায়না চাচ্ছে এই করিডোরটা বাংলাদেশ, মিয়ানমার, চায়না ইকোনমিক করিডোর হবে, রাইট? যেটা আমি মনে করি বাংলাদেশের জন্য শুভ, কারণ বাংলাদেশ কিছু একটা পাবে। এটা রাখাইন বা আরাকান করিডোর দিলে এখানে বাংলাদেশ কিচ্ছু পাচ্ছে না, বাংলাদেশ এখানে পাওয়ার কিছু নাই। এবং বাংলাদেশের আপনার আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে গ্রহণ করেছে একদিকে, অন্যদিকে মিয়ানমার সরকার, এটা মিলিটারি সরকার হোক কি নির্বাচিত সরকার হোক, ওটা প্রাসঙ্গিক এই মুহূর্তে আমার যুক্তির জন্য না। এটা হচ্ছে আরেকটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, একটা সভরেন স্টেটের সঙ্গে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক আছে। সেই সম্পর্ক থাকা বিদ্যমান অবস্থায় বাংলাদেশ কিভাবে যারা সেসেশনিস্ট তাদেরকে করিডোর দেয়, এবং তারা আবার আমাদের রোহিঙ্গা যারা আছে তাদেরকে দেখতে পারে না। ইনফ্যাক্ট মিয়ানমারে কেউই তাদেরকে দেখতে পারে না। সো বাংলাদেশ কিন্তু আপনার এদিকে
আপনার এক ধরনের সেসেশনিস্টদেরকে সাপোর্ট দেওয়া মানে কিন্তু যেই মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে সেখানে ছেদ পড়ছে, অথবা আমরা তাদের সঙ্গে কিন্তু যারা বিচ্ছিন্নবাদীকে সাপোর্ট করা মানে আমরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধ একরকমের, অথচ একই সাথে না আমরা নিজেরাই তাদের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ একটা অবস্থান নিচ্ছি, হ্যাঁ, বিচ্ছিন্নবাদের দিকে সাপোর্ট করার কারণে। অন্যদিকে আমরা এখানে রোহিঙ্গাদেরকে সঙ্গে নেগোসিয়েট করতে চাইছি মিয়ানমার সরকারের সাথে তাদের ফেরত নেওয়ার জন্য। সো পিকিউলিয়ার একটা মানে স্ববিরোধী অবস্থান বাংলাদেশ নিচ্ছে। কেন? মার্কিনীরা কি আমাদের প্রভু? তাদেরকে কি আমরা পুজো করি যে তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য, বা তাদের অ্যাসেট যাদেরকে বাংলাদেশে বসানো হয়েছে ইন্টারিম সরকারের সময়, তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য? সো এখন আসেন বর্তমান সরকার, যেটা একটা নির্বাচিত সরকার, এবং নির্বাচনটা পারফেক্ট না, এখানে ইনক্লুসিভ নির্বাচন হয়নি, বৃহত্তর দল বাদ দিয়ে, সেগুলা কোয়ালিফাই করেই আমি বলছি যে একটা সো কল্ড একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা এখনো মানে নড়বড় অবস্থা হলেও সাংবিধানিক ধারাবাহিকতা একটা আমরা মেনটেন করেছি। কিন্তু তার আগে বাংলাদেশের স্বার্থে জন্য চাইনিজ ইনভেস্টমেন্ট আসবে একটা আপনার অঙ্গীকার বা একটা আন্ডারস্ট্যান্ডিং করে এসছে, কিন্তু চায়না বলছে এই করিডোর তাহলে ইকোনমিক করিডোর হতে হবে। এখন এইটা যখন বিএনপি সরকার করেছে এবং তাকে নিয়ে গেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী খলিল, তাদের মূল উদ্দেশ্য ছিল এটা ভারতকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে ভারতকে প্রথমে না গিয়ে চায়নাকে তাদের প্রথমে নিয়ে যাওয়া। সো ভারতের সাথে যাতে তারেক জিয়ার সম্পর্ক খারাপ হয় সেটার একটা উদ্দেশ্য হয়তো খলিল সাহেবের থাকতেও পারে, বিকজ হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ইন্টারেস্ট অফ ইউএস। এবং এখানে আরেকটা কথা বিশ্লেষণ করার আগে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইউএস কিন্তু কখনোই তারেক জিয়ার সরকার আসুক এটা চায়নি। তাদের ধারণা ছিল যে এখানে একটা হাং পার্লামেন্ট হবে বা একটা জাতীয় সরকার হবে, অথবা জামাত বা হিজবুত তাহরির ব্যাকড যারা এনসিপি আছে তাদের একটা জলাচ্ছ্বাসের মতো একটা বিরাট স্রোত থাকবে তাদের পক্ষে, যারা এই মেটিকুলাস ডিজাইন করে সরকার ফেলেছে, তাদের এই জনগণের বিশাল সাপোর্ট থাকবে এবং জামাত এবং এনসিপি মিলে সরকার গঠন করবে। স্যাড নিউজ, দ্যাট ডিডন্ট হ্যাপেন, স্যাড নিউজ ফর ইউএস। এবং এটাও প্রত্যাশিত ছিল না যে সাধারণ ভোটাররা যারা নৌকায় সাধারণত ভোট দেয় তাদের একটা প্রোগ্রাম কাজ করেছে, তারা মনে করেছে জামাত এনসিপি কে ঠেকাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে, এইটা কারো ক্যালকুলেশনে ছিল না। অ্যাজ এ রেজাল্ট বিএনপি দেখেন 213টা কি 12টা সিট পেয়েছে, তাদের এইরকম ল্যান্ডস্লাইড 2/3 মেজরিটি আসবে এটা কিন্তু কারো কল্পনাই ছিল না। ওকে, সো তখন ইউএস এর বা ডিপ স্টেটের কি পায়তারা হচ্ছে, ইউনূস সরকার দুটো কাজ করলেন। কি দুটো কাজ? সেটা হচ্ছে তারেক জিয়া সরকার যেদিন শপথ নিচ্ছে সেদিন সিভিল বিউরোক্রেসির সর্বোচ্চ যে পদ ক্যাবিনেট সেক্রেটারি, এই ক্যাবিনেট সেক্রেটারির নিয়োগটা কে দিলেন? ইউনূস সরকার। ইউনূস সরকার হচ্ছে ডিপ স্টেটেরই অ্যাসেট যদি আমরা ধরি, তার মাধ্যমে ক্যাবিনেট সেক্রেটারি নিয়োগ দেওয়া হলো, রাইট? এই 5 মাসে কিন্তু তারেক জিয়া বা বিএনপি সরকার কিন্তু তার নিজের মতো সাজিয়ে ক্যাবিনেট সেক্রেটারি এবং অন্যান্য যে পদগুলা সিভিল বিউরোক্রেসিকে চেঞ্জ করতে পারেনি, হি স্টিল রিমেইনস। এবং তার নামও আমরা শুনতে পাচ্ছি প্রেসিডেন্ট হবে। ইজন্ট ইট ইন্টারেস্টিং? রাইট? সো উনি এবং আপনার কথিত আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। আপনাকে কিন্তু থামাতে চাই, একটা প্রশ্ন যুক্ত করে দিচ্ছি, আমাদের আরো কয়েকটা প্রশ্ন রয়েছে। আমি জাস্ট সেন্টেন্সটা শেষ করে নিই। ওনাকে কথিত আছে উনি হিজবুত তাহরির ওয়ান অফ দ্য ফাউন্ডার, ওকে, যিনি ক্যাবিনেট সেক্রেটারি। সো ওনার নাম শোনা যাচ্ছে আপনার প্রেসিডেন্ট হওয়ার জন্য। জি, আপনার প্রশ্নটা বলুন। আমি এই জায়গাটা আমরা আরো একটা বিষয় দেখছি, যখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেয়া বা পদত্যাগ হলো, এর পরবর্তীতে বা যখন গুঞ্জন চলছিল পদত্যাগের, তখন থেকে আমরা দেখলাম জামায়াতের বি টিম বলে পরিচিত, যারা জামায়াতেরই একটা ছাত্র শাখা, মানে শিবিরের পাশাপাশি আরেকটা তাদের
স্টুডেন্ট উইংস, যেটা এনসিপি নামে পরিচিত। সেই এনসিপি মাঠে নেমে গেল, জামাত এই ব্যাপারে কোনো কথা বলছে না। জামাত অফিসিয়ালি মানে সাংগঠনিকভাবে জামাত চুপ, কিন্তু তাদের বি টিম এনসিপি কে পথে নামানো হলো যে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে, বিচার করা হবে, যেটা আসলে গত 2 বছর যাবত এনসিপি কে দিয়ে জামাত বলাচ্ছে বারবার। তো একজন রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালীন সময় আমরা জানি যে তার যে দায়িত্বরত অবস্থায় যে সিদ্ধান্তগুলো নেন, তিনি যে কাজগুলো করেন, যে কাজগুলো বুঝতে পেরেছি, এই পয়েন্টে আমরা আসবো, কিন্তু এটা কি আসলে সম্ভব কিনা বা কি চাচ্ছে তারা, বলুন তো। শাহাদাত, আমরা এই পয়েন্টে আসবো, আমাদের সময় আছে তো। কিন্তু আপনার কি রাষ্ট্রের কি হতে যাচ্ছে এটাতে ইন্টারেস্টেড না? যে এই পদটা, আমি তো ব্যক্তিকেন্দ্রিক কথাবার্তা বলবো আপনি যেহেতু প্রশ্ন করছেন, যদিও আমি মনে করি যে আমার রাষ্ট্রীয় পদের এটা খালি হলে এটাকে কি পূরণ করবে, কিভাবে পূরণ করবে, দিস ইজ অনেক বেশি জরুরি বটে। এবং আমাদের দেশে আনফরচুনেটলি আমরা শব্দটা ব্যবহারই করে ফেলি, যদিও একটু অন্যরকম, একটু ছোট পানা করি। একজনকে আপনার পদ থেকে নামাবার পরের দিনই আমরা তার বিরুদ্ধে এবং জুডিশিয়ারিকে যে ব্যবহার করা হয় রাজনৈতিক কারণে, এবং এটা যে জুডিশিয়ারিকে ফ্রি ফেয়ার ভাবে যে কাজ করতে দেওয়া হয় না, এগুলো নিয়ে তো আমরা শতাধিক প্রোগ্রাম করেছি। তো সেটা তো আমরা এটাকে ওয়েপনাইজ করা হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু যেটা আমরা এখনো বিভিন্ন টক শোতে আসে নাই, সেই জায়গাটা একটু আলোকপাত করি। আমরা যে এই রাষ্ট্রের কি আমাদের একটা বিপন্ন জায়গায় আমরা চলে যাচ্ছি, এবং এখানে বিএনপি সরকারের কি করা দরকার। এবং আমরা সবসময় একজনের পদত্যাগ করার পরে এটা একটা তো আপনার একজন মারা যাওয়ার পরেও যেরকম আমরা একটু শোক করি, একজন আপনার স্বামী মারা গেলে তার পরের দিনই স্ত্রী কিন্তু আপনার আরেকটা বিয়ে করে না, তাই না? অ্যাটলিস্ট একটা রিজনেবল একটা সময় পার করতে দেয়। একইভাবে স্ত্রী মারা গেলে পরের দিনই স্বামী কিন্তু আরেকটা নতুন বিয়ে করে না। সো একইভাবে দেখেন, যদি কোনো অভিযোগ, জেনুইন অভিযোগ, আমি এই বিষয়ের কথা বলছি না, দুর্নীতি যদি জেনুইন অভিযোগও থাকে, অ্যাটলিস্ট লেট দেয়ার বি আ টাইম, একটা প্রপার ইনভেস্টিগেশন করার পরে কিন্তু যারা দাবি করছে তারা কিন্তু এটার কোনো আপনার কোনো তদন্তর ভিত্তিতে দাবি করছে না, আক্রোশের বিরুদ্ধে, কারণ তারাই চেষ্টা করেছিল আপনার ইন্টারিম সময় তাকে ফেলতে। সো আমরা একটু ডাইগ্রেস করছি, আবার ব্যক্তি কেন্দ্রিক জায়গাটা চলে যাচ্ছে, আমরা একটু রাষ্ট্রভিত্তিক জায়গাটা আবার ফিরে আসি। হ্যাঁ, আমার রাষ্ট্রের যে সর্বোচ্চ যেটা প্রোটোকলে যে পদ, প্রেসিডেন্ট, যিনি আমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, ওই পদটা খালি থাকলে কি হবে, এবং ওই পদটাকে এখন পূরণ করার জন্য আমরা যে নামটা আসছে, যেটা বলছিলাম, সেই নামটা ক্যাবিনেট সেক্রেটারি, সেই নামটা ক্যাবিনেট সেক্রেটারি কে এই নিয়োগ দেওয়া হয়েছিল তারেক জিয়ার সরকার যখন শপথ নেয় ঠিক সেই দিন, এবং সেই নিয়োগটা দিয়েছিলেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট, ইউনূস নিজেই। হ্যাঁ, সো এই নির্বাচিত সরকারের ভেতরে একটা বীজ বপন করে দেওয়া হলো দ্য ডে দে টুক ওথ, এবং তাকে এখন, এবং আরেকটা বীজ বপন করে দেওয়া হলো আপনার যিনি বিএনপির কেউ না, ফরেন মিনিস্টার। ওকে, এবং এরা দুইজন বিএনপির স্বার্থে কতটুকু কাজ করছে বা আদৌ করছে কিনা, এই প্রশ্নটা বিএনপির সর্বোচ্চ মহলে আমার মনে হয় এটা বিরাজ করা খুবই প্রয়োজন, কারণ তারা বিএনপির কেউ না, এবং তারা কি বিএনপির স্বার্থ দেখছে, নাকি তাদেরকে যারা নিয়োগ দিল তাদের পেছনে যারা আছে তারা তাদের স্বার্থ দেখছে। সো এই জায়গাটা খুবই জরুরি, এটা বিএনপির জন্য জরুরি, এবং আমার দেশের মালিক পক্ষ জনগণ তাদের পক্ষে এটা বিশ্লেষণ করা খুবই জরুরি। এখন আমরা আরো শুনতে পাচ্ছি যে সার্জিও গোর এসে যেই ভিজিটটা হলো, যেটা আপনার পররাষ্ট্রমন্ত্রী বিএনপির সাথে যাতে ভারতের সম্পর্ক খারাপ হয় সেই জন্য তাকে চায়নায় নিয়ে গেল, কিন্তু সেখানে তো আরেকটা ঘটনা হয়ে গেল। চায়না বলল হ্যাঁ আমরা 9 বিলিয়ন ইনভেস্ট করব, কিন্তু এই করিডোরটা এটা ইকোনমিক করিডোর হতে হবে, কোনো সেসেশনের সন্ত্রাসী বা বিচ্ছিন্নবাদীদের জন্য এই করিডোরটা যেটা আমেরিকা চাচ্ছে সেই একই করিডোরটা চায়না চাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের জন্য কোনটা শুভ হবে?
নিশ্চয়ই শুভ হবে যদি আমরা ইকোনমিক করিডোরের সাথে যাই। এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক খারাপ করার একটা চেষ্টা হয়েছিল তারেক জিয়ারকে প্রথম ভিজিট ভারতে না নিয়ে, আমার মনে হয় সেটা ভারত মোটামুটি সামলে নিয়েছে। ওটা তারা সেভাবে দেখছে না। এটার কারণটা দুটো। একটা হচ্ছে যে চাইনিজ ইনভেস্টমেন্ট সবাই চায়। মংলাতে আপনার ভারতকে এই পোর্টের জায়গা দেয়া হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু সেই কোয়ান্টাম এবং সেই ইনভেস্টমেন্ট করার সাধ্য সবার তো থাকে না। তো সেখানে কিন্তু সেরকম ইনভেস্টমেন্ট ভারত করেনি, এটা পড়েছিল। সো ভারত এটা নিজেদেরকে বুঝ দিয়েছে যে বাংলাদেশ তো ইনভেস্টমেন্ট চাইবেই তাদের উন্নয়নের জন্য, যেহেতু ভারত কোনো পদক্ষেপ নেয় নাই, অ্যান্ড এভরিওয়ান ওয়ান্টস চাইনিজ মানি। তো ঠিক আছে, এটাকে আমরা দেখতেই পারি একরকম ভাবে যে বাংলাদেশ তার নিজের স্বার্থের জন্য কাজ করবে এবং চায়নাতে সে গিয়েছে তার নিজের কাছে ইনভেস্টমেন্ট করার জন্য। এই কথাটা আমি কেন বলছি যে ভারত এটা ওভাবে নেয়নি, কারণ এই যে আপনার ব্রিক্সের যে সামিট যেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি, এই ব্রিক্সের সামিটে যেটা আপনার ভারতে হবে, তারেক জিয়াকে ভারত কিন্তু ইনভিটেশন পাঠিয়েছে এই সামিটে জয়েন করার জন্য। এখন আসেন, এইটা মাথায় বাজ পড়েছে মার্কিনীদের, কারণ ব্রিক্সে কারা আছে? চায়না, ইউএসএস, আপনার রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, তারা সবাই এক। এবং এই ব্রিক্সে যদি এটা শেখ হাসিনাকেও তারা আমন্ত্রণ পাঠিয়েছিল, এবং সাধারণত কি হয়, একবার দুইবার যখন কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ব্রিক্সে অ্যাটেন্ড করে, তাকে কিন্তু তখন তারা আমন্ত্রণ জানায় ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য। এখন আসেন, বাংলাদেশ যদি ব্রিক্সের মেম্বার হয়, এটা বাংলাদেশের জন্য তো খুবই একটা স্বনামধন্য একটা অবস্থান, কারণ আমাদের ইকোনমি তখন আপনার এই ব্রিক্সের ইকোনমির সঙ্গে, পলিসির সঙ্গে তাল মিলিয়ে আমরা কিন্তু উন্নয়নের দিকে বাংলাদেশ তরতর করে এগিয়ে যাবে। এটা তো একেবারেই আপনার নিয়োগদাতারা কোনো মতে এটা করবে না। ডিপ স্টেট তো এটা মোটেও সহ্য করতে পারছে না। সেই জন্য সার্জিও গোর, যার দুটো টুপি পরে আছেন, একটা হচ্ছে উনি ভারতের মার্কিনী অ্যাম্বাসেডর, এবং একই সাথে সাউথ এশিয়া উনি দেখেন, উনি জোর করে চলে আসছেন, মানে হুড়মুড় করে চলে আসছেন। এবং উনি আসছেন 48 ঘন্টার ভিতরেই উনি ঢাকায় আসবেন, এবং এসে প্রেশার দেওয়া হবে ইউনুসকে, অথবা ইউনুস যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে, এই দুজনের যে কোনো একজনকে আপনার প্রেসিডেন্ট করার জন্য, বিএনপি যাতে কেউ না থাকে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? যেই ভয়ে বা যেই আপনার নার্ভাসনেসের কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হলো, যে শাহাবুদ্দিন চুপ্পু 141 সংবিধানের অনুচ্ছেদের 3 ধারা অনুযায়ী যদি অভ্যন্তরীণ কোনো গোলযোগের কারণে আশঙ্কা থাকে, তাহলে তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারবেন এবং বর্তমান সরকারকে উনি সরিয়ে দিতে পারবেন। তো তাহলে বিএনপি দলীয় বা আপনার আস্থাভাজন কেউ যদি না থাকে, এখানে যদি বিএনপি দলের বাইরের ক্যাবিনেট সেক্রেটারি, যিনি যাকে আপনার কথিত আছে উনি হিজবুত তাহরীর ফাউন্ডার, যাকে তারেক জিয়ার সরকার নিয়োগ দেননি, অথবা ইউনুস যদি চলে আসে, তাহলে তো এই কাজ তারাও করতে পারবে। সো তাহলে কি বিএনপি কি তাহলে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে লাফ দিচ্ছে কিনা, যদি আপনার এই সার্জিও গোরের এই অনুরোধ যদি তাকে গ্রহণ করতে হয়? সো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আমার ব্যক্তিগত অভিমতই বটে, যে এই 48 ঘন্টা পার হওয়ার আগেই ইমিডিয়েটলি বিএনপির আস্থাভাজন কাউকে, এখানে আমরা অনেকগুলো নাম শুনছি, এখানে মঈন খান সাহেবের নাম শোনা যায়, উনি একজন ভদ্রলোক হিসাবে গ্রহণযোগ্য। এখানে আরেক আপনার বিএনপির তারেক জিয়ার অনুপস্থিতিতে যিনি বিএনপির
হাল ধরেছিলেন। জি সরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। নাম শোনা যাচ্ছে এবং আপনার আরেকজনের নামও শোনা যাচ্ছে, বিএনপি যারা ভেটারেন পুরনো যারা আছেন, যারা বিএনপির আস্থাভাজন, তাদের নামও শোনা যাচ্ছে। একই সাথে আরিন খানের নামও শোনা যাচ্ছে। হ্যাঁ, সো সো আমার মনে হয় any one of this is good enough এবং এটা should be done immediately. আরিন খান হলে একজন প্রথম নারী বাংলাদেশের আপনার প্রেসিডেন্ট হবে এবং এখানে আমি আরো দুইটা বেনিফিট দেখতে পাই। একটা হচ্ছে যারা উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদ, তাদের একটা দাঁত ভাঙা জবাব হবে আরিন খান আসলে। দ্বিতীয়ত, এই পুরো রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আমরা কিন্তু গ্রামারের বাইরে, যেটা আমি অনেকবার বলেছি, গ্রামারের বাইরে আমরা কাজ করছি। এই রোহিঙ্গাদেরকে আমরা রেফিউজি স্ট্যাটাস এখনো দেইনি, আমরা তাদেরকে ডিসপ্লেসড পিপল বলছি। ডিসপ্লেসড পিপল কিছু নাই আন্তর্জাতিক আইনে। ডিসপ্লেসড এর আগে একটা শব্দ ব্যবহার হয় ইন্টারনালি ডিসপ্লেসড, এবং তারা যদি ইন্টারনালি ডিসপ্লেসড হয় তাহলে বাংলাদেশ কোন যুক্তির ভিত্তিতে তাদেরকে মিয়ানমারে ফেরত দেওয়ার আমরা চিন্তা করছি। এবং এই পুরো রোহিঙ্গা ইস্যুতে, যেটা অনেকবার বলেছি, অলমোস্ট দেয়ালে মাথা খোঁটার মতো আমরা বলেছি, কয়েকটা সেমিনারও করেছি আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে, যে দেখেন আমাদের UNHCR যেটা হচ্ছে লিড ইউএন অর্গানাইজেশন এখানে থাকা উচিত ছিল, সেটা না থেকে লিড অর্গানাইজেশন হচ্ছে একটা এনজিও, যেটা হচ্ছে IOM এর কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন নিয়ে কাজ করা। তাদের ম্যান্ডেট নাই রেফিউজি নিয়ে কাজ করা। তো তাদেরকে আমরা আবারও তাদেরকে প্লিজড করার জন্য আমরা এদিকে রেফিউজি সংজ্ঞা দিচ্ছি না, যেহেতু আমরা IOM কে চাই যে IOM এটা লিড এজেন্সি হোক, এবং এটার কারণে বিশ্বে IOM পৃথিবীর একটা অনেক বৃহত্তর এনজিও এর ভিতরে এটাকে আমরা বৃহত্তর এনজিও বানিয়ে দিয়েছি। এটার কারণ হয়তো IOM এ হয়তো আমাদের কেউ কেউ হয়তো আমাদের আত্মীয় স্বজন হয়তো ওখানে চাকরি করছে। অন দিস কনসিডারেশন অনলি আমরা এখানে যে UN যে অর্গানাইজেশন রেফিউজি নিয়ে কাজ করে, তাদেরকে কিন্তু আমরা এটার ম্যান্ডেট দেইনি, ঠিক আছে? সো এখানে তাদেরকে, এবং আরেকটা জুজুর ভয়, রেফিউজি বললে না জানি আমাদেরকে কত দায়িত্ব নিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অলরেডি যে দায়িত্বগুলো নিয়ে নিয়েছি সেটা রেফিউজি কনভেনশনের থেকেও বেশি, কিন্তু সেটার জন্য আমরা হাততালি পাচ্ছি না, আমরা ফেদার অন আওয়ার ক্যাপ পাচ্ছি না। কারণ কি, আমরা এই আন্তর্জাতিক আইনে গ্রামারে ভুল করে বসে আছি, এবং আমার মনে হয় সেটা অজ্ঞতার কারণে থেকেও বেশি আমার মনে হয় নিজেদেরকে আমরা ইন্টেনশনালি মিসগাইডেড করেছি, বিকজ এখানে আমরা তাদেরকে displaced people বলা। displaced people can only happen internally displaced people। অভ্যন্তরীণ ভাবে ডিসপ্লেস হয় যখন ঘূর্ণিঝড় হয় বা বন্যা হয়, তখন ডিসপ্লেসড হয়। যখন আপনি বর্ডারটা ক্রস করবেন তখন আপনি ইলিগাল ইমিগ্রেন্ট বা ইকোনমিক মাইগ্রেন্ট, অথবা যদি আপনার পারসিকিউশন থাকে তাহলে আপনি রেফিউজি, যেটা পৃথিবীর সর্ববৃহৎ রেফিউজি হয়েছিল ৭১-এ, এবং এটা সর্বোচ্চ সাকসেসফুলি রিপ্যাট্রিয়েশন হয়েছিল ৭২-এ পৃথিবীর ইতিহাসে। সো আমরা নিজেরা রেফিউজি হয়েছিলাম, আমাদের অভিজ্ঞতা আছে, এবং UNHCR এর কনভেনশনের ভিত্তিতে আমরা রেফিউজি যে ট্রিটমেন্ট পেয়েছিলাম, এবং পাকিস্তান প্রপাগান্ডা চালাচ্ছিল সেই সময় যেখানে সিভিল ওয়ার হচ্ছে। সো তখন হাই কমিশনার রেফিউজি সদরুদ্দিন সাহেব ছিলেন, যিনি একটু পাকিস্তান ঘেঁষা, পাকিস্তানি ব্যাকগ্রাউন্ড। সো তাকে তখন আমার পিতা আন্ডারে ১২০টা ক্যাম্প ছিলেন, এবং উনি তাকে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন। এবং এখানে আপনার টেড কেনেডিও এসেছিলেন US থেকে। তাদের সবাইকে, তারা যখন এই কাহিনীগুলো শুনছিল রেফিউজি ক্যাম্পে যারা আছে, তখন তারা কনভিন্স যে তারা একটা পারসিকিউশন হচ্ছিল, সেই আপনার জ্বালাও পোড়াও এবং গণহত্যা কে পিছনে ফেলে রেখেই তারা বাধ্য হয়েছিল বর্ডার ক্রস করতে। সো এখানে রেফিউজি কনভেনশনে আমরা সিগনেটরি না,
কারণ পাকিস্তান সিগনেটারি না, ভারত সিগনেটারি না, সো হোয়াট, বাংলাদেশ তো একটা স্বাধীন সত্তা আছে, আমাদেরকে তো ভারত বা পাকিস্তানকে ফলো করার দরকার নেই। সো সেখানে আমাদের উচিত ছিল ইউএনএইচসিআর এর সঙ্গে নেগোসিয়েশনস করা যে আমরা রেফিউজি কনভেনশনে রাটিফাই করব এবং তার বদলে বিভিন্ন রাষ্ট্র যারা এই ইউএনএইচসিআর এর ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস এই যারা এদের মেম্বার, তারা প্রত্যেকে কিছু কিছু রোহিঙ্গা নিয়ে যাক না তাদের স্ব দেশে, কারণ দায়িত্ব শুধু তখন আমার একার না, অল দ্য মেম্বার স্টেটের। ওকে, সো সেখান থেকে কিন্তু আমরা রোহিঙ্গার সংখ্যা কমাতে পারতাম যদি আমরা রেফিউজি বলতাম, এবং রেফিউজি সংজ্ঞাটা তাদের উপরে আসলে আরেকটা যেটা সুবিধা হবে যে আমরা তখন নেগোসিয়েশন করতে পারবো মিয়ানমারের সঙ্গে, তারা রেফিউজি সেই জন্য ফেরত নাও, কিন্তু তারা যদি ডিসপ্লেস পিপল হয়, ইন্টারনালি ডিসপ্লেস পিপল হয়, রোহিঙ্গাদেরকে কেন মিয়ানমার ফেরত দেবে? সো আইরিন খান এই ইউএনএইচসিআর এ অনেকদিন উনি কাজ করেছেন, ওনার এই অভিজ্ঞতা আছে। সো এটার ভিত্তিতে আমার মনে হয় এই রেফিউজি বিষয়ে একটা সমাধানের সম্ভাবনা আমি দেখি, এবং এটার সাথে যেহেতু চায়নার সাথে এখন আমাদের বাণিজ্যিক করিডোর যেটা তারেক জিয়া আপনার $9 বিলিয়ন ভিত্তিতে যেটা চায়না চাচ্ছে, সেটা আসলে চায়না একটা ভূমিকা রাখতেই পারে রেফিউজিদেরকে রিপ্যাট্রিয়েট করার জন্য। তবে মৌলবাদ জঙ্গিবাদ সেটা চাইবে না, কারণ তারা রেফিউজি ক্যাম্পের থেকে এটা তাদের রিক্রুটিং গ্রাউন্ড জঙ্গি তৈরি করার। ওকে, সো এবং তারেক জিয়া যদি যে আমন্ত্রণ তাকে দেয়া হয়েছে সার্জিও গোরকে, তারেক জিয়া বলতেই পারবে আমি তো ভারতে যাচ্ছি না, আমি যাচ্ছি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্রিক্স সামিটে যোগদান দিতে, যেহেতু আমাকে ইনভিটেশন দিয়েছেন। সো সেটা করলে আমি একটা আশার আলো দেখি যে এখানে বাংলাদেশের উন্নয়নের যে বিষয়টা সেটা হতে পারে, এবং রেফিউজি যেই আপনার আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে যেটাকে আমরা গ্রামার, একেবারে ভুল গ্রামারে আমরা এতদিন অপারেট করছি, এই ভুল গ্রামার থেকে বেরিয়ে এসে আমরা সঠিক গ্রামারে তাদেরকে রেফিউজি হিসাবে স্টেটাস দান করা, এবং স্টেটাস দান করার পরে রেফিউজি মানেই হচ্ছে তাদেরকে তাদের অরিজিনাল যে রাষ্ট্র, যে দেশ, বর্ডারের অন্যদিকে তার নিজের দেশে ফিরে যাওয়ার বিষয়টা তখনই চলে আসে। সেখানে চায়নার সাথে আমার মনে হয় বাংলাদেশ, তারেক জিয়া তখন নেগোশিয়েট করতেই পারে যে হ্যাঁ আমরা ইকোনমিক করিডোর নিশ্চয়ই করতে চাই, বিকজ আমরা এখানে অঙ্গীকার আছে 9 বিলিয়ন বাংলাদেশের উপর ইনভেস্ট করবে, কিন্তু তার সাথে সাথে আমাদের এই বর্ডার টেনশন মিয়ানমারের সঙ্গে সামাল দেওয়া প্রয়োজন, এবং এই রোহিঙ্গা যারা রেফিউজি তাদেরকে তার নিজের দেশে রিপ্যাট্রিয়েশনের সমাধান করা সম্ভব। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে মিয়ানমার নিয়ে চায়নার কি প্রত্যাশা? মিয়ানমার টুকরা টুকরা করে ভেঙে যাক, সেটা চায়না মোটেও প্রত্যাশা করে না। ভারতও প্রত্যাশা করে না যে মিয়ানমার টুকরা টুকরা হোক, তবে ভারত চায় যে একটা গণতান্ত্রিক উপায়ে যারা রেবেল আছে তাদেরকে আপনার অন্তর্ভুক্ত করে একটা ইনক্লুসিভ ডায়ালগের মাধ্যমে একটা যাতে আপনার গণতান্ত্রিক সরকার মিয়ানমারে আসে। চায়না অতদূর হয়তো যাচ্ছে না, কিন্তু মিয়ানমার ভেঙে যাক সেটা চায় না। ওয়েস্টার্ন পাওয়ারসটা কি চাচ্ছে? ওয়েস্টার্ন পাওয়াররা চাচ্ছে মিয়ানমার ভেঙে যাক। মিয়ানমার ভেঙে যারা আপনার সেসেশনিস্ট রেবেল তাদেরকে অস্ত্র দেয়া হচ্ছে বাংলাদেশের মাটির থেকে। আমেরিকা যে করিডোরটা চাচ্ছে, হ্যাঁ, যদিও এখানে তারা ত্রাণের কথা বলছে, ত্রাণ কাদেরকে দিবে? রেবেলদেরকে, যারা সেসেশনিস্ট, রাইট? সো ওই ত্রাণের নাম করে আমরা জানি তাদেরকে অলসো অস্ত্র দেয়া হচ্ছে, এবং অস্ত্র জাহাজ বাংলাদেশে আসছে, পাকিস্তান থেকেও এসেছে, সেখানে বাংলাদেশের আপনার জঙ্গিদের জন্য সেটা এসেছে, এবং এখানে আমরা কিছু ওখানে দিচ্ছি। ওখানে যদি রেবেলরা যদি একটা স্বাধীন রাষ্ট্র তারা ডিক্লেয়ার করে, সেটা হবে আপনার, তারা তো ওরকম তাদের দক্ষতা নেই একটা রাষ্ট্র পরিচালনা করার ওই সেন্সে, তো সেটা আপনার ডিফ্যাক্টো ওয়েস্টার্ন পাওয়ার বা মার্কিনীদের একটা বেস হবে। সেই বেসটা হবে চায়না এবং ভারতের পেটে এবং বাংলাদেশকে ব্যবহার করে, রাইট?
সো এখানে তো একটা পুরো এলাকাটা ডিস্টেবিলাইজড হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ওইটা মিয়ানমারকে যখন টুকরা টুকরা ভাগ হবে এবং সেটা পার্বত্য চট্টগ্রামের একটা অংশ নিয়ে, ভারতের একটা অংশ নিয়েও কুকি চিন বা যারা বলেন যারা ওখানে আছে, এবং লস একটা ইহুদি লস ট্রাইবের নাম কথাও আমরা গন্ধ আমরা পাই, এবং শেখ হাসিনা নিজেই বলেছিলেন একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্রর কথা, শেখ হাসিনা নিজেও বলেছিলেন। সো এরকম কিছু আপনার জিওপলিটিক্সে এরকম একটা জিওগ্রাফিক চেঞ্জ ইজ খুবই মারাত্মক, এবং এটার সাথে আমি আপনার দর্শক এবং আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, বার্মা অ্যাক্ট নামে একটা আইন আছে ইউএস এর ডোমেস্টিক ল, এবং এই ডোমেস্টিক ল আজকে এই আইনটা 4-5 বছর পুরনো আইন। প্লিজ রিড ইট এবং রিড বিটুইন দ্য লাইনস, ওখানে কি বলছে। মিয়ানমারের তো একটা রাষ্ট্রীয় নাম আছে মিয়ানমার, বার্মা বলে তারা নিজেদেরকে তারা বার্মার নাম ব্যবহার করছে না। সো এখানে একটা আপনার যেই রাষ্ট্র একটা ইউএন জাতিসংঘের একটা মেম্বার স্টেট, সেখানে বার্মা অ্যাক্ট আপনি ডোমেস্টিক আইন কিভাবে করেন, এবং বার্মা অ্যাক্টকে এই যে সমস্ত পায়তারা করার জন্য যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, সেটা করার জন্য ইউএস গভর্নমেন্টের থেকে টাকা ড্রডাউন করার জন্য ডিপ স্টেটের আপনার উস্কানিতে এই আইনটা পাশ করা হয়। অর্থাৎ সরকার যদি পরিবর্তন হয়, এই বার্মা অ্যাক্টটা থাকলে আপনার তাদের এখানে ট্রিলিয়নস অফ ডলার্স তারা নিতে পারে বিকজ অফ দিস। এবং এটার মূল কারণ হচ্ছে পৃথিবীর যে কয়েকটা